গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত। সকালে রাজধানীর মগবাজারে দলের জেলা ও মহানগরীর আমির সম্মেলনে এই অভিযোগ করে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, অতীতের চেয়ে নব্য ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তাই জাতীয় স্বার্থে রাজপথে নামতে হচ্ছে 11 দলীয় ঐক্যকে। আরও জানাচ্ছেন সালাহুদ্দিন কাদের। জাতীয় নির্বাচনের পর জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমিরদের নিয়ে প্রথম সম্মেলন সভাপতিত্ব করেন দলের আমির ও সংসদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, সবশেষ জাতীয় নির্বাচন ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাই চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সংবিধানের ইচ্ছেমতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চাইছে সরকার। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগও করেন জামায়াত প্রধান। এই মার্কা ইলেকশনে 2008 সালেও হয়েছিল। তো 2008 সালে বোঝাপড়ার মধ্য দিয়ে পিছনের দরজায় যারা প্রবেশ করে ক্ষমতার মসনদে আরোহণ করেছিলেন, তারা তো তাদের পরিণতি বহন করে বিদায় নিয়েছে। এখনও যদি কেউ এরকম করে থাকেন এবং যদির কোনো অবকাশ নাই, ইতিমধ্যে তা প্রমাণিত, তাহলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হওয়ার কথা নয়। সরকার ব্যাংকগুলোর উপর কালো হাত বাড়াচ্ছে মন্তব্য করে সব অপকর্ম প্রতিরোধে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির। আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থাকে রাজপথ। কারণ আমরা জনগণের দায়িত্ব নিয়ে তো সেখানে ঢুকেছি, জনগণকে কথা দিয়েছি, সেই কথাগুলোর বাস্তবায়ন হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। এখন তাহলে যেখানে স্পিকারের পারমিশন লাগে না, সেখানেই আমাদেরকে কথা বলতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জ্বালানি সহ সংকট নিয়ে লুকোচুরি খেললে পরিস্থিতি উত্তরণ কঠিন হবে। জুলাই চেতনার আলোকে জনগণকে সঙ্গে নিয়ে দেশ চালাতে সরকারের প্রতি আহ্বান তার। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদী শাসনের কবল থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর 100 ফিটে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ তুলে তিনি বলেন, বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজ সম্পদ সত্ত্বেও 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দেশের বড় অর্জন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করে তরুণ প্রজন্মকে বিভ্রান্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন মির্জা ফখরুল। প্রায় 15 বছরের একটা ফ্যাসিস্ট শাসনের পরে যখন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, যখন আমরা চোখের সামনে দেখলাম 24শে জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্য, আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। তিনি আরও জানান, বিভিন্ন উৎস থেকেও জুন মাসের জ্বালানিও সংগ্রহের চেষ্টা চালাচ্ছে সরকার। দেশে এপ্রিল ও মে মাসের জ্বালানি মজুত নিয়ে কোনো সংশয় নেই বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানির বাড়ানোর কথা ভাবা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। আমাদের এপ্রিল এবং মে মাসের যে জ্বালানি চাহিদা সেটি আমরা সংগ্রহ করেছি এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। এদিকে রাজধানী সহ সারা দেশে দিনকে দিন বাড়ছে জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশনগুলোতে আজও দেখা গেছে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ লাইন। রাত থেকে অপেক্ষমান যানবাহনের সারি লম্বা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে। তেলের ভোক্তাদের অনেকে পেট্রোল পাম্প মালিকদের গাফলতিকে দায়ী করলেও মালিকরা বলছেন তারা সরবরাহ অনুযায়ী তেল দিচ্ছেন। আপেল শাহরিয়ারের রিপোর্ট।
জ্বালানি তেলের জন্য রাত গড়িয়ে দিন, ঘন্টার পর ঘন্টা দীর্ঘ অপেক্ষার ধকল কাটাতে চালকদের ক্লান্ত শরীর চায় একটু বিশ্রাম। রাজধানীর আসাদগেট এলাকায় পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারির দৃশ্য এটি। জিয়া উদ্যানের সামনের সড়ক ছাপিয়ে লাইন চলে গেছে খেজুর বাগান পর্যন্ত। বিজয় সরণি এলাকার পেট্রোল পাম্পের সামনেও একই অবস্থা। প্রচণ্ড গরমে এত দীর্ঘ সময় অপেক্ষা ভোগান্তি চরমে উঠেছে চালকদের। কাল রাত 9টা থেকে এখন প্রায় 10টা বাজে, প্রায় 13-14 ঘন্টার মধ্যে দাঁড়িয়ে আছে। সারা রাত্র বাইরে, দুপুর নাই, খাওয়া নাই, দাওয়া নাই, রাত্রে গেছে। আসলে কষ্টের কথা বইলে বোঝানো যাবে না। ছুটির দিন হওয়ায় অনেক চাকরিজীবী ঢাকার বাইরে থেকেও এসেছেন তেল নিতে। পণ্যবাহী ট্রাক চালকদের অবস্থা আরও খারাপ। বহু কষ্টে তেল পাওয়া গেলেও পরিমাণে এত কম যে সড়কেই বন্ধ হয়ে যেতে পারে গাড়ির চাকা। রাত্র 8টা বাজানে তেলের জন্য, ডিজেলের জন্য সিরিয়ালে দাঁড়াইছে। এখন পর্যন্ত তেল পাই নাই। বিএপি গাড়ি আছে, সিরিয়ালের গাড়ি আছে, 12 মাস যারা তেল নাই হেরা এই পাম্পে তেল নিতে পারে, আমরা পারি না। এই জায়গায় জব করি, 1 লিটার করে তেল লাগে প্রতিদিন যাওয়া আসায়। আমি কোনোদিন এরকম ভোগান্তিতে পড়িনি। সাভার, তারপর হেমায়তপুর, কোনো পাম্পে আমি তেল পাইনি। আমরা যে পরিস্থিতিতে আছি, মানে খুব ভয়াবহ পরিস্থিতি। ঢাকার বাইরে গেলে তেল দিচ্ছে না। সরকার কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে এবং খোলা বাজারেও যে তেল বিক্রির যে প্রবণতা আমরা দেখেছি এবং ভ্রাম্যমাণ আদালতও কিন্তু বসানো হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়, যাতে কেউ যাতে মজুত না করে সেই বিষয়টি কিন্তু নজরদারির মধ্যে রেখেছে। একই চিত্র রাজধানীর বাইরে। রাজশাহী, খুলনা, মৌলভীবাজার, চট্টগ্রামে তেলের জন্য রীতিমতো হাহাকার চলছে। কোথাও কোথাও হাতাহাতির পর্যায়ে চলে গেছে পরিস্থিতি। এদিকে সংকটের বিষয়ে মাথায় রেখে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন উৎস থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আজ শুরু হচ্ছে হজ ফ্লাইট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত 11:30টায় হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে রাত 10:30টায় হজ ক্যাম্প পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এদিকে হজযাত্রীদের সেবায় অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। রিপোর্ট করছেন জাহিদ রহমান। শনিবার রাত 12:20 বাংলাদেশ বিমানের BG3001 বিমানটি 419 জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। বরাবরের মতো চলতি বছরের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন সরকার প্রধান। ফ্লাইট ধরতে আশকোনা হজ ক্যাম্পে দূর দূরান্ত থেকে এর মধ্যে অবস্থান নিয়েছেন হজযাত্রীরা। মহান আল্লাহর ডাকে সাড়া দিতে পবিত্র কাবায় যেতে পারায় তাদের চোখে মুখে প্রশান্তির ছাপ। ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট হজযাত্রীরা। অনেকদিন থেকেই তো ইচ্ছা, এখন আজকে সেই আশা মনে করেন যে পূরণ হলো। হজ ক্যাম্পে পাও দিলাম। আল্লাহ যেন হজ যেন আমার সকলের বেদর যেন সঠিকভাবে করতে পারি এবং আল্লাহ যেন কবুল করে। ফিলিংস খুব সুন্দর, এখানকার ব্যবস্থাপনা আরও সুন্দর। এবার নতুন একটা সিস্টেম দেখছি যে স্বেচ্ছাসেবক অনেক আছে, আমাদের লাগেজ সহ সব কিছু তারাই নিজ দায়িত্ব এখানে উঠাই দিচ্ছে। এখানে আমাদের কোনো সমস্যা নেই। তবে ক্যাম্পে রাত্রি যাপন করতে গিয়ে মশার উপদ্রব নিয়ে অভিযোগ পাওয়া গেছে। আমরা যেদিন এসেছি তার আগের থেকে যদি 2-4 দিন আগেই এটা সুন্দরভাবে পরিষ্কার করা হতো তখন ভালো হতো। আমরা যখন ঢুকছিলাম তখন দেখতে পেয়েছি যে যারা পরিচ্ছন্ন কর্মী তারাও কাজ করছে। আজকে সকালে নাস্তার একটু যে আইটেমগুলো ছিল সেগুলো মেনু অনুযায়ী ওনারা দিতে পারেন। শুক্রবার দুপুরে হজ ক্যাম্প পরিদর্শনে আসেন ধর্মমন্ত্রী। খোঁজ খবর নেন শেষ মুহূর্তের ব্যবস্থাপনা নিয়ে। হাজিরা আল্লাহর মেহমান, যেহেতু আমার আল্লাহর মেহমান, আমার দায়িত্ব, আমাদের কর্তব্য তাদের যে কোনো সুবিধা অসুবিধার প্রতি আমাদের খেয়াল রাখা। সমস্ত ব্যবস্থাপনাই কিন্তু আগে সরকার করে গেছে। আমরা ভিসার ব্যবস্থা, টিকেটের ব্যবস্থা আমরা আসার পর আমরা এগুলি তড়িৎ গতিতে করার চেষ্টা করেছি এবং অনেক প্রবলেম ছিল, যে প্রবলেমগুলি আল্লাহর রহমতে আমরা সলভ করতে পেরেছি আল্লাহর রহমত। শনিবার 14টি ফ্লাইটে 5,765 জন সহ এবার মোট 78,500 জন ধর্মপ্রাণ মানুষ সৌদি আরব যাচ্ছেন পবিত্র হজ পালনে। 205টি ফ্লাইটের মাধ্যমে 21 মে পর্যন্ত চলবে হজযাত্রা, যার মধ্যে বিমান বাংলাদেশ 100টি, সৌদি 70টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স 70টি ফ্লাইট পরিচালনা করবে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
সংরক্ষিত নারী আসনে কারা সরকার দলীয় সংসদ সদস্য হবেন তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি, যাতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী এমপি যাচাই বাছাই প্রসঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইন প্রণয়নে যারা ভূমিকা রাখতে পারবেন তাদেরকেই মূল্যায়ন করবে মনোনয়ন বোর্ড। ইফতেখার রেজার রিপোর্ট। শুক্রবার দুপুর হতেই জমজমাট হতে শুরু করে বিএনপির গুলশানের চেয়ারম্যানের কার্যালয়। বিকেল ৩টায় নারী আসনে মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হয়। সুযোগ পেলে তৃণমূল পর্যায় থেকে কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারবো। মহিলাদের জন্য কাজ করতে গেলে স্পেশালি মহিলা একজন যোগ্য নেতার দরকার। এখান থেকে আমি একজন তরুণ হিসেবে মনোনয়ন চাইতে এসেছি। প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রায় 400 জন প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। মনোনয়ন প্রত্যাশীদের আশা, আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা মূল্যায়ন করবে দল। যারা ত্যাগী, যারা যোগ্য, যারা শিক্ষিত, যারা 17 বছর মাঠে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, আশা করি আমার দল তাকেই সিলেকশন করবে। আমি মনে করি যে উনারা যা সিদ্ধান্ত নেবেন, যেটা সঠিক সিদ্ধান্ত নেবেন, উনারা ভুল কোনো সিদ্ধান্ত নেবেন না। সাক্ষাৎকার নিচ্ছেন দলের চেয়ারম্যানের নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড। যোগ্যতা, অতীত ভূমিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। 17 বছরের আন্দোলনে নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। পাশাপাশি সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এইসব বিষয়গুলো এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। এদিকে রাজধানীতে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রায় 15 বছরের একটা ফ্যাসিস্ট শাসনের পরে যখন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, যখন আমরা চোখের সামনে দেখলাম 24শে জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা, মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্যে, আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে তরুণ প্রজন্মকে দূরে থাকার পরামর্শ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে সর্বশেষ 24 ঘন্টায় সারা দেশে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে 1115 জন সন্দেহভাজন রোগী। 15 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে 216 জনের। এদিকে হাম সংক্রমণ কমাতে টিকা কার্যক্রমের উপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুদ রয়েছে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। রাজধানী ঢাকাসহ সারা দেশের হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে প্রতিনিয়ত আসছে নতুন রোগী। কেউ আক্রান্ত হয়ে, কেউ বা হামের উপসর্গ নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন। হাসপাতালগুলোতে মেডিকেল টিম করে আইসোলেশন ওয়ার্ডে চলছে আক্রান্ত শিশুদের চিকিৎসা। হাম ও এর উপসর্গ নিয়ে রাজধানীর বাইরে রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, গোপালগঞ্জ, ঠাকুরগাঁও সহ বেশ কয়েকটি জেলায় সবচেয়ে বেশি শিশু ভর্তি রয়েছে। আবার অনেকে পরীক্ষা নিরীক্ষা শেষে বাড়িতেও চিকিৎসা নিচ্ছেন। এদিকে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুদ আছে, পাশাপাশি আমদানিও চলছে। টিকার সিরিঞ্জের ঘাটতিও মে মাসের মধ্যে মিটে যাবে। ভ্যাকসিন কার্যক্রমে আমাদের কোনো গাফিলতি নেই, আমাদের গুদামজাত বা স্টকের কোনো ঘাটতি নেই। ইনশাআল্লাহ সামনের দিনও ঘাটতি হবে না। আমরা সব সময় যেভাবে এখন কাজ চিন্তাধারা নিয়েছি, সামনের 6 মাস পর্যন্ত আমরা স্টক কনফার্ম রাখবো। 6 মাস যাওয়ার 60 ডেজ আগে নতুন 6 মাসের জন্য আমরা এই ভ্যাকসিন ডেলিভারি নেওয়ার জন্য কার্যক্রম কিভাবে করব, সমস্ত কিছু আমরা স্থিরীকৃত করেছি। মন্ত্রী বলেন, যক্ষ্মার ভ্যাকসিন নিয়ে বিভিন্ন মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আগামী জুন মাস পর্যন্ত ভ্যাকসিনের কোনো সংকট নেই। যক্ষ্মার যেমন বিসিজি 2টা পার্ট আছে, যক্ষ্মার হাতে পর্যাপ্ত পরিমাণে আছে, মাঠ লেভেলে আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের টিকা কার্যক্রম চলছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।